শ্রোতা দর্শক বন্ধুদের ধন্যবাদ। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলছি। আমি 3-4টে বিষয় নিয়ে কিছু কথা বলবো বলে শুরু করেছিলাম, যে একটা ভিডিওর মধ্যে হয়ে যাবে, কিন্তু কথা বললে এক কথার সাথে আরেকটা কথা এসে যায়। তা দেখলাম তার একটা অংশ আলোচনা করতে করতে 22-25 মিনিট হয়ে গেছে, যে কারণে আমি বললাম যে এটা একটা অংশ হোক, এরপরে আর একটা অংশে আমরা কথাবার্তা বলবো। তা আমি এখন সেই দ্বিতীয় অংশের শুরু করছি। দ্বিতীয় অংশের যে বিষয়বস্তু সেটা হলো, এই শান্তনু ঠাকুর বলছেন যে তিনি আবেদন করবেন। আগে বলেছিলেন, 3 দিন আগে বলেছিলেন আবেদন করবেন না, তিনি এখানকার জন্মসূত্রে নাগরিক। তিনিও বলেছিলেন, অসীম সরকারও বলেছিলেন, তো বলেছিলেন তাদের কলকাতাতে তার ঠাকুরদা পিয়ার ঠাকুর মশাইয়ের বাড়ি আছে ইত্যাদি ইত্যাদি বলেছিলেন আমি কেন নাগরিকত্বের আবেদন করতে যাব। আপনারা শুনেছেন অনেকে এইটা। কিন্তু আবার এখন গতকাল না পরশু দিনের আনন্দবাজারে দেখলাম তিনি বলছেন ঠিক আছে আমিও আবেদন করব। তা এইটা নিয়ে আবেদন তিনি কেন করবেন, করা যায় কিনা, কি বিষয়, আইন কি বলছে, এ নিয়ে 2-4টে কথা আপনাদের বলবো। অসীম সরকারের কথাও দুটো প্রসঙ্গত আলোচনা করব। আর বিজেপির যে বাঙালি নেতা, এই বাঙালি নেতা আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না, এই পশ্চিমবঙ্গের বাঙালি নেতাদের থেকে আমি যেটুকু খবর পেয়েছি, আসামের বাঙালি নেতা যারা, বিশেষ করে বরাক উপত্যকার বাঙালি নেতা, আরএসএসের, বিশ্ব হিন্দু পরিষদের, ওই আগের সেই জনসংঘ, এখন বিজেপির সাথে আছেন, তারা এটা নিয়ে তাদের সরকার মানে বিজেপি সরকার কেন্দ্রের, তাদের কাছে কেউ বলছেন, এমনকি তারা এমপি পর্যায়ের মানুষ, সে এমপি এবং তারও নিচের আরও 2-3টে সাক্ষাৎকার বিভিন্ন ইয়েতে দেখেছি, তারা বলছেন যে তারা পুনর্বিবেচনা করার জন্য, পুনর্বিবেচনা মানে কিছু একটু শিথিল করার ব্যাপারের জন্য তারা ভাবছেন, বলছেন, এটা দেখলাম। তো সে নিয়ে দুটো কথা আমরা আলোচনা করব। আমি শান্তনু ঠাকুরের কথাটা বলি। শান্তনু ঠাকুরের ব্যাপারটা বলার আগে আমি একটা সাধারণ কথা বলে নিই, কারণ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা শুধু শান্তনু ঠাকুর নয়। সেটা হলো এই, আমি আপনাদের একটা বই দেখাচ্ছি, এইটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়, এটা সিটিজেনশিপ অ্যাক্ট, দেখতে পাচ্ছেন তো? এই সিটিজেনশিপ অ্যাক্ট যেটা 1955-এর, এইখানে একটা কথা লেখা আছে। এইটা হলো সিটিজেনশিপ অ্যাক্টের 5 ধারা, যে ধারাতে আমাদের এই বাই রেজিস্ট্রেশন, মানে আমাদের যদি নাগরিকত্ব নিতে হয় আবেদন করে, তাহলে এই 5 ধারাতেই নিতে হবে। সেই 5 ধারাতে শুরুতে একটা কথা বলা আছে। কথাটা আমি একটুখানি পড়ে দিই, তারপর আমি যেমন যেটুকু বুঝি বাংলা করে দেবো। আমি অত ভালো ইংরেজি বুঝি না, যেটুকু বুঝি বলে দেবো আপনাদের। একটা লাইন মাত্র। অন অ্যান অ্যাপ্লিকেশন, on an application register as citizen of India any person not being an illegal migrant who is not already such citizen by virtue of constitution or any other provision of this act. তাহলে কী বলছেন? বলছেন যে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব তাদের দেওয়া যাবে যারা ইল্লিগাল মাইগ্রেন্ট নয়। ওই যে 2003 সালে বিজেপি সব হিন্দুকে ইল্লিগাল মাইগ্রেন্ট বলে দিয়েছিল 2003 সালে আইন করে, যেটা K-19 সেই তকমাটা মুক্তি ঘটালো। তা হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর পারবেন না কারা? আপনি যদি অলরেডি আগে থাকতে ইন্ডিয়ান হন, ভারতীয় যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, আপনার আবেদন গ্রাহ্য হবে না, করা যায় না। এইটা হচ্ছে আইনের কথা।
এখন প্রশ্ন হলো, খুব জটিল বিষয়টা, কিন্তু জটিল, আমি তার সমাধান জানি না। আমার ধারণা গভর্নমেন্টও জানে না, মানে গভর্নমেন্ট কোথাও কিছু বলেনি, গভর্নমেন্টকে এটা ভাবতে হবে, সেই জন্যই আমরা আলোচনাটা তুলছি। এটা শুধু শান্তনুর কেস নয়। তাহলে শান্তনু, এটা আমরা জানি যে পিয়ার ঠাকুর মশাই দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে চলে এসেছিলেন। সেটা 48 সালের আগে কিনা আমি জানি না, 47 সালে এসেছিলেন কিনা জানি না, 49 হতে পারে, 50 হতে পারে, যাই হোক, কিন্তু উনি খুব দেশ স্বাধীন হওয়ার পরে পরেই চলে এসেছিলেন, যখন সাধারণত উচ্চবর্ণ হিন্দুরা সচেতন অংশ প্রথম যখন এসেছিলেন। তো তিনি যদি ওই সময় চলে এসে থাকেন, তারপরে কিন্তু ওরা ফিরে যাননি। তাহলে শান্তনুর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, তার জ্যাঠামশাই কপিল কৃষ্ণ ঠাকুর, তিনিও এমপি ছিলেন, ওর বাবা মন্ত্রী ছিল, কপিল কৃষ্ণ ঠাকুর এমপি ছিলেন, তারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। এখন মঞ্জুল কৃষ্ণের ছেলে শান্তনু, সুব্রত, এরা এমএলএ, এমপি, মন্ত্রী, তারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। এখন আপনি যদি বলেন আইনের কথা, তাহলে আমি বলবো যে শান্তনু এই দেশের নাগরিক বাই বার্থ। এটা আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি তো চিনি, ও যখন ছাত্র তখন থেকে চিনি, তখন থেকে আমরা ঠাকুরবাড়িতে যাচ্ছি, দেখছি, পরিবারের ঠাকুরবাড়ির পরিবার সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল। তো আমরা জানি যে সে এখানে জন্মসূত্রের নাগরিক। এখন প্রশ্নটা হচ্ছে প্রমাণ করার। এখন প্রমাণপত্র কি আছে সেটা আমি জানি না, তার বার্থ সার্টিফিকেট আছে কি না, সেই বার্থ সার্টিফিকেটটা উনি 87 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন কি না। 87 সালের 1 জুলাই মানে হচ্ছে বয়স হতে হবে 37 বছর। শান্তনু 37 বছর হয়েছে কি না, আমরা যখন অনশন করেছি 20 বছর, হ্যাঁ তা হয়েছে। তাহলে 87 সালের 87 সালের আগেই জন্ম বলে আমার মনে হয়। তাহলে সেক্ষেত্রে তার মা বাবার নাগরিকত্ব আছে কি নেই, এইটা কোনো প্রশ্ন নেই যদি 87 সালের আগে জন্মে থাকেন, তাই তো? আইন তো তাই। 1987 সালের 1 জুলাই যাদের ভারতে জন্ম, তাদের মা বাবা কোন দেশের নাগরিক সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো কন্ডিশন নেই, তিনি জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাবেন। শান্তনু যদি তাই হয়ে থাকে, তাহলে তিনি জন্মসূত্রে এখানকার নাগরিক। এখন প্রশ্ন হলো তার ডকুমেন্ট আছে কিনা। তার শুধু নয়, অসংখ্য মানুষের কিন্তু আজকে এই সমস্যা। তারা জন্মগ্রহণ করেছেন 87 সালের আগে, কিন্তু তাদের জন্মের সার্টিফিকেট নেই। তাহলে তারা কিভাবে প্রমাণ করবেন তার নাগরিকত্ব? তিনি কি এই যে কার 19-এর যে 6B সেইটার বলে এই 5(1)(a)তে এই যে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন? আইনত পারবেন না। আইনত কেন পারবেন না? আইনত পারবেন না তার কারণ হচ্ছে, এটা লিখতে গেলে তাকে লিখতে হবে যে আমি বাংলাদেশের কোনো জেলায় জন্মগ্রহণ করেছি, এই ঠিকানায়। তা তিনি তো জন্মগ্রহণ করেননি, তিনি তো এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। তিনি এফিডেভিট দিয়ে কি করে লিখবেন যে আমি খুলনায় জন্মগ্রহণ করেছিলাম, যশোরে জন্মগ্রহণ করেছিলাম, ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলাম, বা ঢাকায় জন্মগ্রহণ করেছি? এটা বললে তো মিথ্যে কথা বলতে হবে, সেটা তো শাস্তিযোগ্য অপরাধ, তাহলে তিনি সেটা করবেন না। আবার তার নাগরিকত্বের প্রমাণপত্র নেই, এইটা কি হবে? এটা গভর্নমেন্টের জবাব কি? এটা ভাবতে হবে। বহু এরকম প্রশ্ন আছে। আবার এইরকম আছে যে মা বাবা বেঁচে আছেন, তাদের মা বাবা বেঁচে আছেন, কিন্তু তারা আবেদন করে নাগরিকত্ব নেননি। তারা নাগরিকত্ব নেননি, 87 সালের পরে জন্মগ্রহণ করেছেন। তাহলে এই 87 সালের পরে জন্মগ্রহণ করেছেন,
তার বার্থ সার্টিফিকেট থাকতে পারে, নাও থাকতে পারে। এইবার তাদের আপনি কি করবেন? এই যে তার মা বাবা যদি আবেদন করে নাগরিকত্ব পান, তারপরে তাদের নাগরিকত্বের প্রশ্নটা ফয়সালা হবে, তার আগ পর্যন্ত বেনাগরিক হিসেবে ট্রিট হবে। চাকরি বাকরি এই সমস্ত ক্ষেত্রে তাদের যে সুবিধাগুলো আছে সেগুলো তো বয়স পার হয়ে যাবে। ফলে এরকম নানান রকমের সমস্যাগুলো আছে। ফলে আমি যেটা বলছি সেটা হলো এই যে শান্তনু ঠাকুর আজকে এই কথা বলছেন, কেন বলছেন তার কারণ হলো কেউই এই যে ডকুমেন্টের কথা বলেছে, শান্তনুবাবু নিজে বলছেন যে কাগজপত্র লাগবে না। আমি গতকালে এপিবি আনন্দের ওই যে প্রোগ্রামটা হয় সেখানে দেখছিলাম, বিজেপির যিনি প্রতিনিধি তিনি বলছেন কোনো কাগজ লাগবে না, যদি থাকে দেবেন, না হলে সেলফ ডিক্লারেশন দিলে হয়ে যাবে। এরকম কথা কি সত্যি সত্যি আছে? ওই যে 9টা ডকুমেন্টের সাথে কি এই কথা লেখা আছে যে 9টার মধ্যে থাকলে দেবেন, না থাকলে ডিক্লারেশন দেবেন, তাতে হয়ে যাবে, এই কথা লেখা আছে? নির্দিষ্ট করে কিন্তু ওই আলোচনা সভায় কেউ বললেন না, আমি যতক্ষণ অন্তত শুনেছি, যে এই প্রভিশনটা ডিক্লারেশন করে হবে না। ওই জায়গায় 9টা ডকুমেন্ট বা সিমিলার গভর্নমেন্টের কোনো ডকুমেন্ট দেওয়া যাবে, যেটা 8 নম্বরে বলেছে, 8 নম্বর না 9 নম্বরে বলেছে। কিন্তু ওই ডকুমেন্টগুলো এখানে দিতে হবে, এই প্রশ্নে কোনো ডিক্লারেশন হবে না। কেন হবে না? তার কারণ হলো আইনে বলেছে 3টে দেশের একটা থেকে আসলে আপনি সুযোগ পাবেন। তাহলে 3টে দেশের কোন দেশ থেকে আসছেন আপনি এ প্রমাণ করার একটা আইনি বাধ্যবাধকতা আছে। ওই আইনি বাধ্যবাধকতা রুলস ডাইলিউট করতে পারে না, রুলস নাকচ করতে পারে না। ফলে ওইটা কিন্তু এরা করতে পারবে না। এর সাথে এবার প্রশ্নটা আসছে, বিশেষ করে বরাক ভ্যালির আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, এইসব যে বাঙালি নেতারা এখন বিজেপির সাথে আছেন, বিজেপির এমপি হয়েছেন শিলচর কেন্দ্র থেকে, তারও কালকে একটা সাক্ষাৎকার দেখছিলাম। তিনি বলছেন যে আমি যাইনি, কিন্তু এখন তো না গিয়েও অনেক কথা জানানো যায়, মানে যে হোয়াটসঅ্যাপ মেল করে আমি জানিয়েছি যে ওই 9টা কাগজ ওইটা অনেক শক্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ওইটা কি করে কি করা যায়, এটা উনি বলেছেন। আরও 2-1জনের কথা আমরা শুনেছি। আমাদের অসীম সরকারও কবি গান গাইতে এখানে ওখানে যাচ্ছেন, সেখানে আলোচনা হয়েছে। তার 2-1জন আমাকে বলেছেন যে তারাও খুব মুষড়ে গেছেন, যে কোনো কথা জবাব দিতে পারছেন না। তো এই সমস্যার মধ্যে তারাও পড়েছেন, তারাও এটা বলতে চাইছেন। আর বিভিন্ন জায়গাতে যেটা বলছেন অমিত শাহ থেকে শুরু করে, যে আমরা তো যারা ওখান থেকে এসেছেন তাদের জন্য আমাদের এত দরদ, তারা যাবে কোথায়? পৃথিবীর কোনো হিন্দু বিপদে পড়লে যাবে কোথায়? তারা তো এখানে আসবেন, আমরা আশ্রয় দেব। এই যে কথাটা বলছেন আমি আশ্রয় দেব, এইটা কিন্তু ওদের মনের কথা। আমি বলছি, আমি মানছি এইটা হচ্ছে ওদের মনের কথা, কিন্তু নাগরিকত্ব দেব এইটা কি মনের কথা? এইটা যদি মনের কথা হতো, এই যে বিভিন্ন জায়গা থেকে আলোচনায় বসে এইভাবে থোতামুখ ভোতা হয়ে যাচ্ছে, বিজেপি নাগরিকত্ব যখন দিতেই চাও, কোনো কাগজ যখন লাগবে না, কোনো এনকোয়ারি যখন লাগবে না, তাহলে নাগরিক ঘোষণা করতে সমস্যাটা কোথায়? নাগরিক তাহলে ঘোষণা করতে সমস্যা কোথায়? আবার এত কথা বলছে, তার মধ্যে আবার দেখবেন ওই শান্তনুও বলেছে কালকে যে দেখতে তো হবে সন্ত্রাসবাদী কিনা, লোক ভালো কিনা, ছোট্ট কিনা, তার মানে নাকি এই কথাই কিন্তু কন্ট্রাডিক্ট করে যাচ্ছে তাদের কথা। তার মানে এনকোয়ারি হবে, এই কথার মানে হচ্ছে এনকোয়ারি হবে, প্রত্যেকটা জিনিসের এনকোয়ারি হবে। এখন এইভাবে এই নির্বাচনটা পার করতে চাইছে তারা, যে কারণে শান্তনুবাবুদের অবস্থা হয়েছে সব থেকে খারাপ। আমি কালকেও বনগাঁয় গেছিলাম,
বগুড়া থেকে আসবার সময় বনগাঁতে দুটো জায়গাতে ওই 10-15 জন আমি ওই পথে আসবো বলে তারা এক জায়গায় হয়েছিলেন। তাদের সাথে কথা বললাম, তারা বলছেন যে এইটাতে একটা মানুষও খুশি নয়। যারা লম্পঝম্প করছিল শান্তনু ঠাকুরের ইভেন ঘোষণা হওয়ার সাথে সাথেও যারা ঢাকঢোল নিয়ে বাইরে বেরিয়েছিল, তারা এখন ক্ষুব্ধ যেটা কি হলো। আবার একই সাথে কথাও বলছেন যে বিশ্বজিৎ তৃণমূল যাকে দিয়েছে একে কেউ পছন্দ করে না, এটাও বলেছে, তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এটাও বলছেন। এটা বলার পরে আসলে যেটা দাঁড়াচ্ছে তাদের আলোচনাতে যেটা শুনলাম যে এইটা কি তাহলে কি দিদির সাথে ওই যে সেটিংয়ের তত্ত্ব যেটা হয় সেটা, এটা কিন্তু আমার কথা নয়, এটা বনগাঁর অন্তত 15-10-25 জনের সাথে আমি কথা বললাম কালকে সন্ধ্যের পরে 8টা-9টার সময় সন্ধ্যেবেলায়। তারা বলছেন এইটা কিন্তু ওই সেটিংয়ের জন্য হয়েছে, এটা ওই বিশ্বজিৎকে দিয়েছে তার মতো ক্যান্ডিডেট, না হলে আজকে শান্তনুর বিরুদ্ধে যেভাবে মানুষ বিক্ষুব্ধ, এটা ভালো ক্যান্ডিডেট দিলে, যাদের মানুষ বিশ্বাস করতে পারে, ভালো ক্যান্ডিডেট দিলে কিন্তু শান্তনু হেরে যেত। তাহলে এটা বোধহয় বিজেপির সাথে একটা কথাবার্তা হয়েছে কিনা, এইসব নানান কথাবার্তা কালকে শুনলাম। এই মানুষের সেন্টিমেন্টটা একটু জানাবার জন্য কথাগুলো আপনাকে বলছি। এখন এরকম একটা অবস্থায় আমাদের যেটা বলার, যে বগুড়াতেও নানান কথা উঠেছিল, নানান জনের নানান সমস্যার কথা বলছেন। এই সমস্যাগুলো কিন্তু নিরসন হতে গেলে আমরা যেটা ভেবেছি একটা মাত্র পথ, সেটা হচ্ছে সব দল যখন চাইছে এই মানুষগুলোকে নাগরিকত্ব দেওয়া উচিত। মানে সেই দেখবেন বিজেপি নেতারাও বলছেন যে তারা তাদের দাবিটাকে এস্টাবলিশ করতে গিয়ে বলছেন, সেই মহাত্মা গান্ধী বলেছিলেন, নেহেরু বলেছিলেন, বল্লভভাই প্যাটেল বলেছিলেন, রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, নেহেরু বলেছিলেন, এরা সব বলেছিলেন। তো ওরা সেটাকে কোট করছে যে তারাও তো সেটা করেছিল, কংগ্রেস দেয়নি, আমরা দিচ্ছি। মানে তারা এই কমিটমেন্টগুলোকে ধরে বলছে আমরা দিচ্ছি, তারা দিতে চায় বলে জানাচ্ছে, দিতে চাইছে সেটা আমরা আইন দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে তারা অন্তত মুখে বলছে দেব, কিন্তু দিতে চাইছে না সেটা আইন বলছে। এটা হয়তো ভোট পাওয়ার জন্যে। তো তারা বলছে কংগ্রেসের নেতারা দিতে চেয়েছিল, কংগ্রেস আজকে অস্বীকার করতে পারে না। বিজেপি যদি এই কথা বলে, কংগ্রেস তো অস্বীকার করতে পারছে না, বলছেও না, তারা অস্বীকার করছে না। সিপিএমও দেখছি বলছে, তৃণমূলও ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 5 বছর থাকলে, রেশন কার্ড ভোটার কার্ড থাকলে তার নাগরিকত্ব পাওয়া উচিত সবার আছে, মানে তিনিও দেওয়ার পক্ষে। ফলে এইটাতে আমার মনে হয় যে সবাই যখন আপনারা পক্ষে, তখন একটা নতুন আইন তৈরি করুন, এই দাবিটাই আমরা জানাচ্ছি। আমাদের 20 তারিখে আপনারা জানেন, অনেকে আমরা বলেছি বিভিন্ন ভিডিওতে, 20শে মার্চ আমাদের মৌলালী যুব কেন্দ্রে 2টো থেকে মিটিং আছে, 2-2:30 আমরা মিটিংটা করব, কনভেনশনটা করব কলকাতার যুব কেন্দ্রে। সেখানে আমরা কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গাতে আলোচনা করে, আমরা তো 10-15 দিন অন্তত 50টা জায়গায় ছোট ছোট মিটিং আমরা করলাম, কোথাও ঘরোয়া মিটিং, কোথাও মাইক লাগিয়ে আমরা মিটিং করলাম। সেখানে একটা কথাই উঠে আসছে যে হওয়া উচিত, যে কোনোভাবেই হোক, আগে হোক পরে হোক, যারা এসে পড়েছেন, স্থায়ীভাবে বসবাস করছেন ভারতে, তাদের নাগরিক ডিক্লেয়ার করে, নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি হোক। না হলে এই আইনের এত ফাঁকফোকর, মানুষের এত বিভিন্ন রকমের সমস্যা, এইগুলোকে এক জায়গায় অ্যাকোমোডেট একটা আইনের মধ্যে করা খুব কঠিন। সেক্ষেত্রে শুধুমাত্র এইটা, আমি একটা ভিডিও করব, ওই যে সুপ্রিম কোর্টে কালকে হচ্ছে হিয়ারিং, আগামীকাল কি হবে আমরা জানি না। এইসব নানান রকমের সমস্যা আসছে, ফলে এই জায়গাতে সেখানে হিন্দু মুসলিম কোশ্চেন হচ্ছে। কিন্তু আমরা এই যে কথাটা বলছি যে যারা বসবাস করছে স্থায়ীভাবে, তারা নাগরিক, এটা বললে হিন্দু মুসলিমের প্রশ্নটা আবার আসছে না। তাতে হিন্দুরাও কাগজ দেখালে নাগরিক ঘোষিত হবেন, দরখাস্ত করতে হবে না। মুসলমানরাও একটা কাগজ দেখাবেন,
ঘোষিত হবেন। আদিবাসীরাও একটা কাগজ দেখাবেন, আদিবাসীদের জমি জমা ছিল না, এখন তারা যা হয় একটা দেখাবেন। অনেকের আছে, অনেকের নেই, আদিবাসীদের বেশি সমস্যা হয়ে যাবে। বাউরি, বাগদি, ভূমিপুত্র, বহিরাগত সবারই সমস্যা মিটে যাবে। হিন্দু মুসলিম কোশ্চেনটা আসবে না। আমাদের কনস্টিটিউশনের ধর্মনিরপেক্ষ চরিত্র নষ্ট হচ্ছে কিনা এই প্রসঙ্গটাও আসবে না। ফলে ওই বিতর্কটাও চাপা পড়ে যাবে। ফলে এই দাবিতে আমাদের এই কনভেনশন, আপনারা ওখানে আসুন, আমরা এই সিদ্ধান্ত নিয়ে আসুন, সবাই মিলে একটা আন্দোলন শুরু করি। আর আমার ধারণা সবাই যখন নীতিগতভাবে রাজি হয়েছেন যে এদের নাগরিকত্ব দেওয়া উচিত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, পার্টির বেড়া ডিঙিয়ে সবাই যখন একমত, অসুবিধে কী আছে? আমি এই কথাগুলো আপনাদের বলবার জন্যে আমি আজকে এখানে এসেছিলাম। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।